হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। তোমাদের 17 নম্বর প্র্যাকটিস ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমাদের ক্লাসের নিয়ম বলে দিই যে আমরা প্রথমে কোশ্চেনটি পড়বো, কোশ্চেনটি পড়ার পর তোমাদেরকে কিছু টাইম দেবো বা তোমাদেরকে পজ করতে বলবো। তোমরা সেই অঙ্কটি করার চেষ্টা করবে। যদি না পারো তখন আমার সমাধান দেখবে, যদি পেরেও যাও তাও আমাদের সমাধান দেখবে, যাতে একটি বেস্ট অ্যাপ্রোচ তোমরা গ্রহণ করতে পারো কিভাবে অঙ্কটি করা যায়। তো চলো আর দেরি না করে আমাদের প্রথম কোশ্চেন দেখা যাক। একটি পরীক্ষায় একজন ছাত্র মোট নাম্বার 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, আবার আরেকজন ছাত্র 32% নম্বর পেয়ে, ঠিক আছে, 42 নম্বরের জন্য পাস করে। তাহলে পাস করতে গেলে কত নম্বর দরকার? তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, করে করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমরা কিভাবে সমাধান করব সেটা দেখো। তো কি বলেছে, প্রথমে হচ্ছে 20% আর হচ্ছে 32% দুজনকে দিয়ে দিয়েছে এবং এদের নাম্বারও বলে দিয়েছে। তো 32%, সরি, 20% যদি পাই, 20% যদি পাই সে 30 নম্বরের জন্য ফেল করে। আর যদি 32% সে পায় তাহলে কত নম্বরের জন্য পাস করে? 42 নম্বর সে বেশি পেয়ে যায়। অর্থাৎ এখান থেকে তুমি বাদ দাও যে 32 থেকে যদি 20% বাদ দাও তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে? দেখো 12% পড়ে থাকবে। ঠিক আছে, এই 12%-এর মধ্যেই সে পাস করেছে এবং ফেল করেছে কত নম্বরের মধ্যে? দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 72 নম্বরের জন্য। ঠিক আছে, 12% মানে 72, অর্থাৎ 1% বার করো এবং 100% বার করো। 1% বার করলে কত হতো? 72/12 ইন্টু 100 হয়ে যেত, টোটাল 100% বার করতে গেলে। এটা দেখো 6 দিয়ে কাটবে, অর্থাৎ টোটাল নাম্বার কত? 600 নম্বরের টোটাল পরীক্ষা। কিন্তু সে বলেছে 20% যদি পেতো এর থেকে, এখান থেকে, অর্থাৎ 600 থেকে সে যদি 20% পেতো বা 100, তাহলে কত পেতো? ডবল জিরো কেটে দাও। অর্থাৎ 120 যদি পেতো, সে কত নম্বরের জন্য ফেল করতো? 30 নম্বরের জন্য ফেল করতো। তাহলে পাস মার্ক কত? 30 যোগ করে দাও, অর্থাৎ 150 হচ্ছে পাস মার্ক। কতর মধ্যে? 600-র মধ্যে ইন্টু 100%। দেখো ডবল জিরো ডবল জিরো কেটে দাও। দেখো 3×5=15 এবং 3×2=6, এই দুটো কেটে দাও, তাহলে 25 এলো। অর্থাৎ কত পার্সেন্টের জন্য পাস করবে? 25% পেলে সে পাস করে যাবে। তো এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ এই অঙ্কটি করার। এবার তোমরা যদি বলো না আমরা এই নিয়মে করব না, তাহলে তোমরা ধরে নাও যে টোটাল মার্কস, ঠিক আছে, টোটাল মার্কস ধরে নাও যে এক্স। তাহলে 32%-এর জন্য কত পাবে? 32/100, এক্স এ 32% পেলো, মাইনাস অফ 20% পাবে, মানে হচ্ছে এক্স ইন্টু 20%/100। এটা সমানই তো পার্থক্য বলে দিয়েছে যে 72। তো এটা যদি তোমরা সমাধান করো তাহলে সেই একই ভাবেই আসবে, তোমরা এভাবেও সমাধান করতে পারো। তো নেক্সট কোশ্চেন। একটি ঘড়ির ধার্য মূল্য 160 টাকা। এক ব্যক্তি ঘড়িটি 122 টাকায় ক্রয় করিয়ে দুটো ছাড় পায়, ঠিক আছে, দুবার ছাড় পায়। একবার পায় 10% আর একবার কত পায় সেটা বার করতে দিয়েছে। তো তোমরা অবশ্যই প্রথমে পজ করো, করে এই অঙ্কটি করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা পজ করে অঙ্কটি করেছো। তো আমাদের একবার সলিউশন দেখে নাও। তো কত বলেছে? প্রথমে বলেছে 160 টাকা। তো 160 টাকার যে প্রথমে 10% ছাড় দিয়ে দিয়েছে। 10% ছাড় দেওয়া মানে কততে বিক্রি করেছে? যদি 100 দাম হয় তাহলে 90 বিক্রি করেছে। তোমরা যদি বলো স্যার এইভাবে তো আমরা করিনি, তাহলে তোমরা করবে 160 গুণিত 10% ছাড় বাই 100, মানে কত টাকা ছাড় দিয়েছে এখান থেকে বার করবে। দেখো ডবল জিরো ডবল জিরো কেটে যাবে, মানে 16 টাকা ছাড় দিয়েছে, অর্থাৎ 160 থেকে 16 টাকা বাদ দিলে কত হয়? 144 টাকা হয়। 144 টাকা পড়ে থাকবে প্রথম ছাড় দেওয়ার পর। আমি দেখো একদম ডাইরেক্ট করছি, যেখানে একদম 144, 16 × 9 কত হয়? 144। এবার 144 টাকা প্রথমবার ছাড় দেওয়ার ফলে এই দামটা পড়ে থাকে। এবার দ্বিতীয়বার কত ছাড় দিলে সে 122.40 টাকায় বিক্রি করবে, মানে ক্রয় করবে? তাহলে এখান থেকে বাদ দাও 122.40, বাদ দিলে দেখো এখানে 60 আসবে, এখানে 3 এলো, 1 এলো, এখানে 2 আসবে, অর্থাৎ 21 টাকা 60 টাকা দ্বিতীয়বার ছাড় পেয়েছে কততে? 144-এর মধ্যে ইন্টু 100। এরপর তোমরা কাটাকাটি করতে পারো। তো এই ডবল জিরো এই দশমিকটা দেখো উঠে গেল।
এরপর 144 দিয়ে কাটাকাটি করো, তোকে 1 দিয়ে যাবে যাবে 1 দিয়ে গেলে দেখো 144, 216 থেকে 144 বাদ দাও, তাহলে এখানে 2, এখানে দেখো 7, তাহলে 72, আর একটা জিরো আছে। এবার দেখো 144-এর সঙ্গে 5 গুণ করলে 720 হয়, অর্থাৎ এখানে কত হলো, 15 হলো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি চলো। কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, ঠিক আছে। যদি সেই টাকা 3% বেশি সুদের হারে বিনিয়োগ করা হতো, তবে 450 টাকা বেশি পাওয়া যেত। কিন্তু এটা এই 3% যেটা বলেছে না, সেটা কিন্তু এই 2 বছরের জন্যই বলেছে, ঠিক আছে। প্রথমে যেটা বলেছিল 2 বছরের জন্য, সেই 2 বছরের জন্যই বলেছে। তাহলে বিনিয়োগের পরিমাণ কত? তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, করে অঙ্কটা করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো, এবং অ্যান্সার কি হবে আমার সঙ্গে করো। আর যদি না করে থাকো, তাহলে অঙ্কটি আমার সঙ্গে আবার করো। তো 2 বছর, অর্থাৎ যদি আসলটি ধরে নাও পি, ঠিক আছে, এটা 2 বছর ইন্টু 3% যদি সুদ করে বাই 100, তাহলে সমানই 450 হবে। এবার তোমরা বলবে স্যার প্রথমে তো এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া ছিল না, আর এখানে 3% বেশি বলেছে। আমি ওই জন্যই ধরে নিলাম যে এখানে ধরো এক্স টাকা দেওয়া আছে, এখানে তাহলে এক্স প্লাস 3% করবে। তো এক্স মাইনাস এক্স, সরি, এক্স প্লাস 3 - এক্স করলেই তো 2%ই আসবে। তো ওটাই আমি বার করছি, এখান থেকে দেখো আসলটা পেয়ে যাবে। পি সমান দেখো 450 গণিত 100/2 গণিত 3, দেখো 3×15, এবং এটা যদি 2 দিয়ে কাটো তাহলে 75 আসবে, অর্থাৎ 7500, অর্থাৎ 7500 হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে দেখি চলো। কোনো টাকা 5 বছরের সুদ আসল 1920 টাকা, অর্থাৎ 5 বছর যদি কোনো টাকা খাটায়, তাহলে সুদ প্লাস আসলে 1920 টাকা হয় সরল সুদে, ঠিক আছে। আবার যদি 7 বছরের সরল সুদ, ঠিক আছে, 2208 টাকা হয়, অর্থাৎ 7 বছরে বলে দিয়েছে 2208 টাকা হবে। তাহলে সুদের হার কত? দেখো এখানে প্রথমে বলেছে আসল, আসল প্লাস 5 বছরের সুদ সমান কত বলেছে, 1920। এর আগে কি বলেছিল, আসল, আসল প্লাস 7 বছরের সুদ সমান কত বলেছিল, 2208 টাকা, ঠিক আছে। এরপর তোমরা ভিডিওটি পজ করো, ভিডিওটি পজ করার পর অবশ্যই অঙ্কটি করার চেষ্টা করো, যদি না পারো তখন আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করার চেষ্টা করেছো, এবং অঙ্কটি হয়েও গেছে, এবং আমার কাছেও একবার সলিউশন দেখে নাও। তো এই দুটো আমি করেই দিয়েছি, এখান থেকে দেখো বিয়োগ করো, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, অর্থাৎ আসল আসল কেটে গেল। এটা থেকে বাদ দাও, তাহলে 2 বছরের সুদ, সরি এটা 2 সুদ হবে না, 2 বছরের সুদ হবে, তোমাদের আগেও বলে রেখেছি। সমান এটা বিয়োগ দাও, তাহলে এখানে 80 থাকছে, অর্থাৎ 288, অর্থাৎ 1 বছরে সুদ কত হবে। তো এটা 2 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ 144, অর্থাৎ 144 টাকা পুরো 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে এই যে বলেছিল এটা 1920, 1920 ক বছরের সুদ আসল, 5 বছরের সুদ আসল, অর্থাৎ এটার সঙ্গে যদি 5 গুণ করো, তাহলে 5 বছরের সুদটা বেরিয়ে যাবে। দেখো 72 অর্থাৎ 720 টাকা আসছে। 720 টাকা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে 0021, অর্থাৎ 1200 টাকা হচ্ছে আসল। 1200 টাকা যদি আসল হয়, সুদ কত, সুদ হচ্ছে প্রতি বছরে 144 টাকা সুদ, কততে, 1200-তে, ইন্টু 100। তো এরপর কাটাকাটি করো, ডবল জিরো ডবল জিরো কেটে গেল, 12 12 144, তাহলে কত পার্সেন্ট হয়েছে, 12% হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 5%, যদি বর্তমান জনসংখ্যা 1,60,000 হয়, তবে 4 বছর পর ওই জনসংখ্যা কত হবে। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করো, পজ করার পর অবশ্যই অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো। তো আমার সঙ্গে একবার সলিউশনটি দেখে নাও। দেখো এটা খুবই সোজা হয়, যদি জনসংখ্যা বৃদ্ধি বলে, ঠিক আছে, বৃদ্ধি বলে যে, অর্থাৎ প্রথমে 1,60,000 লিখে নাও, দিয়ে কি বলছে 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি বলতে 105, যদি 100 জনসংখ্যা থাকে তাহলে 105 হবে পরের বছরে।
তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কত হবে? দেখো 5 দিয়ে 5 21 হোক, 105 আর 5 20 100, অর্থাৎ প্রথম বছরে কত হবে? 21/20 হবে। দ্বিতীয় বছর যদি 20 থাকে তাহলে 21 বাড়বে। 3 নম্বর বছর যদি 20 থাকে তাহলে 21 বাড়বে। এবং 4 নম্বর বছর তাই, 20 থাকলে কি হবে? 21 হবে। এরপর কাটাকাটি করো। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে জিরো কাটাকাটি হলো। একটা, দুটো, তিনটে, চারটে জিরো। এবার তো 2 4 8 16, অর্থাৎ 16 কাটাকাটি হয়ে গেল। অর্থাৎ কত জনসংখ্যা থাকবে? 21 ইন্টু 21 এটা গুণ করো। তোকে 21 হয় 441 ইন্টু 441। এবার 441 গুণ করো। এবার 441 ইন্টু 441, অর্থাৎ 44 দিয়ে গুণ করলেই হবে। অর্থাৎ এটাকে তুমি 4 দিয়ে গুণ করো প্রথমে। দেখো 4 আসছে, 4 4 16, তাহলে 4 4 16 17। এটাকে 11 দিয়ে গুণ করো। 11 দিয়ে গুণ করা মানে হচ্ছে 1764 যোগ করা, অর্থাৎ 404। দেখো এইটাকে 9 হয়, এটা হচ্ছে 11 দিয়ে। এবং যেহেতু 444 দিয়ে গুণ করছিলে তাই একটা জিরো হবে। এরপর তোমরা একবার 441 যোগ করে দাও। তাহলে কত হলো দেখো, ওয়ান, সরি এদিকে লিখছি আমি, সমান কত হচ্ছে? 18491। তো এটা হচ্ছে জনসংখ্যা। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রয় করে 10% লাভ করে। যদি সে 30% লাভ করতে চায় তাহলে সে কত টাকায় দ্রব্যটি বিক্রয় করবে? তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, খুবই সোজা অঙ্ক দেখো এটা। তো তোমরা আশা করি করছো, এবং তোমরা আশা করি অঙ্কটি করেছো পজ করে, এবং আমার কাছে আবার সলিউশন দেখে নাও। দেখো 220 টাকা হচ্ছে কি ক্রয় করেছে, তাহলে সরি বিক্রয় করেছে, কিন্তু 10% লাভ ঢুকে আছে। তাহলে এটা যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় কততে করেছে? 110-এ করেছে। তো জিরো জিরো কেটে দাও, 11 দুগুণে 22, অর্থাৎ ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। কিন্তু বিক্রয় কততে করতে চাই? 30% লাভে, অর্থাৎ যদি 100 হয় ক্রয় মূল্য তাহলে করবো কত? 130-এ। দেখো ডবল জিরো কেটে দাও, অর্থাৎ 260-এ বিক্রয় করবে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি বলো স্যার আমি এখানটা বুঝতে পারিনি, তাহলে তোমাদের ক্রয় মূল্য ধরে নাও X টাকা, ঠিক আছে? দিয়ে বলেছে 10% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় করেছে 110-এ, সমানই কত বিক্রয় হয়েছে? 220 টাকায়। তো এক্স সমান কি হবে? 220 ইন্টু 100/110। তো আমি ওটাই লিখেছি দেখো। তো কিছুটা স্টেপ জাম্প করতে শেখো এখন থেকে, তাহলে অঙ্ক করা খুবই সোজা হবে তোমাদের পক্ষে। তো নেক্সট কোশ্চেন। রমন একটি গৃহনাই ধার্য মূল্য 9/10 দামে কেনে, ঠিক আছে? অর্থাৎ যা দাম থাকে তার 9/10 দামে কেনে, ঠিক আছে? ধার্য মূল্য থেকে 8% বেশি দামে বিক্রয় করে, ঠিক আছে? ধার্য মূল্য যা ছিল তার থেকে 8% বেশি দামে বিক্রয় করেছে, তাহলে তার লাভ কত? তো এটা বহুত রকম নিয়ম আছে, তোমরা একবার চেষ্টা করো প্রথমে, তারপর আমি দুটো নিয়ম দেখিয়ে দেবো, খুব সোজা। তো আশা করছি তোমরা করছো, এবং আমি আশা করছি তোমরা অঙ্কটি পজ করে করেছো এবং উত্তরও এসেছে কিছু না কিছু। তো আমার কাছে একবার নিয়মটি দেখে নাও। তো আমি প্রথমেই ধরে নিলাম যে ধার্য মূল্য ছিল X টাকা। তাহলে প্রথমে কি করেছে? 9x/10-এ কিনেছে, ঠিক আছে? দিয়ে বলেছে ধার্য মূল্য থেকে 8% বেশি দামে বিক্রয় করেছে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর তার ধার্য মূল্য কি ধরেছিলাম আমি? X টাকা। বিক্রয় করেছে কততে? 8x, অর্থাৎ 108-এ বিক্রয় করে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়। কাটাকাটি করো, দেখো 27 আসবে আর এটা 25 আসবে, অর্থাৎ সরি 27x/25। এটা কি বলো? এটা হচ্ছে সেল প্রাইস, মানে হচ্ছে বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কোনটা? তো এই দামে কিনেছে মানে এটা হচ্ছে কস্ট প্রাইস। এরপর তোমরা করো সেল প্রাইস বাই কস্ট প্রাইস। তো সেল প্রাইস কত এসেছে? 27x/25/9x/10 সমান কত আসবে দেখো। প্রথম গণিত চতুর্থ, অর্থাৎ এক্স দুটো প্রথমেই কেটে দিলাম। তো 27 ইন্টু 10, নিচে আসবে 25 ইন্টু 9, 3 9 27,
আর 5 5 এ 25, 5 2 10, অর্থাৎ 6/5। অর্থাৎ যদি 5-এ কেনে 6-এ বিক্রয় করেছে, অর্থাৎ 1 লাভ করেছে। 1 লাভ করেছে কততে? 5-এ ইন্টু 100, অর্থাৎ কাটাকাটি করো 20, অর্থাৎ কত লাভ করেছে? 20% লাভ করেছে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। দেখো এটা একটা নিয়ম, খুবই সোজা নিয়ম এবং খুব তাড়াতাড়ি হওয়ার একটা নিয়ম। এবং আর একটি নিয়ম আছে, তোমাদেরকে অবশ্যই এটা দেখিয়ে দেবো, তো তোমরা এটা একবার দেখে নাও ভালো করে। তো নেক্সট কোশ্চেন, মানে নেক্সট কোশ্চেন নয়, নেক্সট নিয়মটা দেখো। তো এখানটা হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ 9/10, অর্থাৎ 10টা যদি ধার্য মূল্য হয়, ঠিক আছে, ধার্য মূল্য হয় তাহলে এটা কি? এটা কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য হবে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করলাম? ধার্য মূল্য হলো 10 টাকা। এরপর বলেছে 8% বেশি দেশে কি করবে? বিক্রয় করবে। তাহলে এর 8% বেশি কত হবে বলো তো? 8% বেশি বলতে 108/100, তো 0 0 কেটে গেল। দেখো সমান হচ্ছে 10.28 বিক্রয় করবে, কিন্তু ক্রয় কততে করেছে? 9 টাকায় ক্রয় করেছে। তো 9 টাকা বিয়োগ করে দাও, অর্থাৎ 1.8 টাকা লাভ করবে ক টাকায়? 9 টাকায় ইন্টু 100, তো 9 যদি কাটো 0.2 আসবে, অর্থাৎ 20%। দেখো এটা খুবই সোজাই হয়ে গেল এবং খুবই কম সময়ও লাগলো। তো এই অ্যাপ্রোচটা খুবই ভালো অ্যাপ্রোচ একটা। তো নেক্সট কোয়েশ্চেন, একটা ব্যবসায়ী 1000 কেজি চিনি একটা অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রয় করেন। এর ফলে সে মোট 14% লাভ করেন। ব্যবসায়ী কত টাকা চিনি 18%-এ বিক্রয় করেছেন? তো এই অঙ্ক আমি আগেও করিয়েছি, তাই বেশ আমি করিয়ে দেবো, তোমরা একবার চেষ্টা করো। তারপর আমি অঙ্কটাও করিয়ে দিচ্ছি। কিছুটা তোমাদের হয়তো উম, কঠিন লাগতে পারে, তাই আমি এটা একবার করিয়ে দেবো। তারপর অন্য কোনো অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অ্যান্সারও কিছু না কিছু এসেছে। তো আমাদের দেখো অ্যাপ্রোচ দেখো। দেখো আমি ধরে নিলাম যে 18% বার করতে দিয়েছে, তাই 18% ধরে নিলাম যে এক্স কেজি 18% বিক্রয় করেছে, অর্থাৎ এক্স ইন্টু 18/100, ঠিক আছে। এটা যেটুকু লাভ হয়েছে প্লাস কত পড়ে আছে? 1000 মাইনাস এক্স, এটা কত লিখে হয়েছে? 8/100-তে। কত লাভ হয়েছে? 1000 ইন্টু 14/100 লাভ হয়েছে। তো এখান থেকে ডাবল জিরো, এখান থেকে ডাবল জিরো কেটে দাও। তো বাকি করে দেখো লসাগু করো। তো 100 হবে লসাগু, এখানে শুধু কত থাকবে? 18x থাকবে, প্লাস এখানে হবে 8 0 0 মাইনাস 8x, সমান এদিকে কত থাকবে দেখো? 140, তো ওইদিকে পাঠিয়ে দাও। এবং এখানে পড়ে থাকলো 10x প্লাস 8 0 0 সমান হচ্ছে 140 0 0। এবার 10x সমান 8,000 বাদ দাও 14,000 থেকে, তাহলে দেখো 6,000 থাকছে। তাহলে এক্স ওয়ান কত? একটা জিরো, একটা জিরো কেটে যাবে, অর্থাৎ 600 হবে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এটা সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। 25 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার। যদি সে 2 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে আসা একটি ব্যক্তিকে অতিক্রম করতে চায়, তাহলে তার কত সময় লাগবে? অর্থাৎ ধরো যে এই একটা ব্যক্তি আছে, ঠিক আছে, এরপর ট্রেন ধরো এটা, ঠিক আছে, এই ট্রেনটা যাচ্ছে এইদিকে 25 কিমি/ঘন্টাতে, আর লোকটা আসছে ঠিক এইদিকে কততে? 2 কিমি/ঘন্টাতে। তো দুজন যখন একে অপরের বিপরীত দিকে যাবে তখন তাদের গতিবেগটা কি হবে? ডাবল ডাবল নয়, তাদের গতিবেগটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে, অর্থাৎ টোটাল গতিবেগ এখানে কি হবে? টোটাল স্পিড বা গতিবেগ সমান কত হবে? 25 + 2 সমান হচ্ছে 27 কিমি/ঘন্টা। তো আমাকে দেখো এখানে সেকেন্ডে বার করতে হবে, তো আমি এটা মিটার/সেকেন্ডে বার করবো, অর্থাৎ 27 × 5/18 এবং 9 × 2 = 18, 3 9 27 সমান হচ্ছে 15/2। তো 15/2 মিটার/সেকেন্ডে। তো
270 মিটার পার করতে কতটা টাইম লাগবে? 15/2। দেখো নিয়ে যাও, 270 গণিত 2, দুইটা উপরে চলে আসবে আর নিচে 15 থেকে যাবে। এবার তোমরা যদি বলো যে দুইটা কি জন্য নিচে এলো, তো দেখো 270 একটা সিঙ্গেল নাম্বার ছিল, তাহলে ওর নিচে কিছু ছিল না বলতে কি ছিল? এক ছিল। তো আমাদের ম্যাথের নিয়ম কি বলে? প্রথম গণিত চতুর্থ, অর্থাৎ 270 × 2 বাই 1 × 15, অর্থাৎ নিচে শুধু 15। এরপর তোমরা কাটাকাটি করবে, 3×5 = 15, 3×9 = 27, 5×8 = 18 × 2 = 36, সরি 32 নয় 36। তো টোটাল কত সেকেন্ড টাইম লাগবে? 36 সেকেন্ড টাইম লাগবে। তো এটা একটা নিয়ম, বেস্ট নিয়ম, তবে এর ছাড়াও অন্য নিয়মে করা যায়। তো তোমাদের কত কঠিন আর যাচ্ছি না। তো তোমাদের নেক্সট কোশ্চেন চলো। এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থান 5 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং বি থেকে এ তে 4 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? তোমাদের আগেও বলেছি যে গড় স্পিড সমান কি হয়? 2 × a × b/a+b। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে প্রথম, এ হচ্ছে প্রথম বেগ, বি সমান হচ্ছে দ্বিতীয় বেগ। তাহলে তোমরা অবশ্যই করে নাও, 2 × প্রথম বেগ হচ্ছে 5, দ্বিতীয় বেগ হচ্ছে 4/5+4, অর্থাৎ 2 × 5, সরি এটা গুণ করে দাও, দেখো 5×2 = 10, 4×10 = 40, 40/9 কাটাকাটি যায় না, তাহলে 40/9, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বাসের গতিবেগ 10 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা বৃদ্ধি করা হলো, ঠিক আছে? একটি বাসের কিছু গতিবেগ ছিল, তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি করা হলো, ঠিক আছে? কিন্তু সে 72 কিমি পথ অতিক্রম করতে 36 মিনিট কম সময় নেয়। অর্থাৎ ওই যে স্পিডটা বাড়ানো হলো ওর জন্য 72 কিমি পথ অতিক্রম করতে সে 36 মিনিট কম সময় নেয়। তাহলে বাসটির প্রকৃত গতিবেগ কত? তো প্রথমে তোমরা ভিডিওটি পজ করো, পজ করে অঙ্কটি অবশ্যই করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি যে অঙ্কটি কি হবে। তো আমি ধরে নিলাম বাসটির প্রকৃত ব্যাস হচ্ছে এক্স, সরি প্রকৃত গতিবেগ হচ্ছে এক্স, ঠিক আছে? এরপর দেখো বাসটি হচ্ছে 72 কিমি যেতে প্রথমে হচ্ছে কত টাইম লাগতো? এক্স যে টাইম লাগতো, মাইনাস আবার দ্বিতীয় ক্ষেত্রে 72 কিমি যেতে এক্স প্লাস 10 যেটা টাইম লাগবে, সেটা থেকে হচ্ছে 36 মিনিট। মিনিট আছে আমি ঘন্টাতে পরিণত করে নিলাম। তো এরপর তোমরা এটি সমাধান করলেই উত্তর বেরিয়ে যাবে। তো প্রথমে 6×6 = 36, 6×10 = 60, এবং আরো যাবে, দেখো 3×2 = 6 আর 5×2 = 10 সমান কত হলো? 3/5 এলো। আর এদিকে যদি করো তাহলে x² + 10x, এখান থেকে দেখো 72টা কমন নিলাম, তাহলে x+10 - x সমানই কত হচ্ছে? 3/5 আছে। তাহলে এক্স এক্স কেটে গেল এবং কোনাকুনি গুণ করে দিলাম। দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 3600 আসবে, এবং 3x² + 30x, এরপর যে কোনো একদিকে করে নিয়ে আসো, অর্থাৎ 3x² + 30x সমান হচ্ছে, সরি মাইনাস 3600 সমানই 0। 3 কমন নিয়ে নাও, অর্থাৎ x² + 10x মাইনাস 3×12 = 36 এবার দেখো বিয়োগ করে 10 আনতে হবে, 1200 কে, 1200 কে বিয়োগ করে 10 আনতে হবে। কি করে আসবে দেখো, 6×2 × 5 × 2 এটাই ভাঙা যায়। তারপরে এখানে আর একটা 10 আছে দেখো গুণ, তো 10 আছে। তো এখান থেকে দেখো 3×2 = 6, 5×6 = 30 আসছে, অর্থাৎ 30, আর 2×2 = 4, 4×10 = 40, অর্থাৎ 40 - 30 করলেই হবে। অর্থাৎ এখান থেকে করলাম x² + 40x মাইনাস 30x মাইনাস 1200 সমান 0। তো এখান থেকে কমন নিলাম, দেখো x যদি কমন নিই x+40 আসছে, এবং এখান থেকে x - 30 আসছে সমান 0, অর্থাৎ x সমান কত পেলাম? 30 পেলাম। তো সঠিক অ্যান্সার কি হবে? 30 হবে। এবার আপনারা বলবেন যে 40 কি জন্য হবে না? তাহলে x সমান হচ্ছে -40, তো মাইনাস কোনোদিনও স্পিডে যায় না, তো 30 অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 10 ঘন্টা ও প্রতিকূলে অতিক্রম করতে 20 ঘন্টা সময় নেয়।
যদি নৌকার গতি ঘন্টায় 9 কিমি হয় তাহলে যাত্রাপথের দূরত্ব কত? তো প্রথমে স্রোতের অনুকূলে পেয়েছে এবং প্রতিকূলে বলেছে, ঠিক আছে। আমি কি ধরে নিলাম বলো তো? আমি ধরে নিলাম যে নৌকাটির, সরি, স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ ধরে নিলাম। স্রোতের বেগ সমান হচ্ছে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য বেগ কত হবে বলো তো? প্রথম যাওয়ার জন্য বেগ হবে এক্স প্লাস, সরি, 9 + এক্স। এটা কতক্ষণে গিয়েছে? 10 ঘন্টায় গিয়েছে, 10 ঘন্টা, ঠিক আছে। একই দূরত্ব সমানই হবে, একই দূরত্ব তুই বলেছে, সমানই হবে 9 - এক্স। এটা কতক্ষণে গিয়েছে? এটা গিয়েছে 20 ঘন্টায় গিয়েছে। তো এরপর কাটাকাটি, জিরো জিরো কেটে গেল, অর্থাৎ 9x সমান 9 × 2 = 18 - 2x, সরি, 9 + এক্স হবে এখানে। তো এবার একদিকে নিয়ে এসো, তো দুইটাকে যদি ওইদিকে নিয়ে যাও তাহলে 3x হচ্ছে, 9টাকে এইদিকে নিয়ে এলে 9 থেকে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান কত আসছে? 3 আসছে। এরপর আমরা দূরত্বটা এখান থেকে দূরত্ব পেয়ে যাবো, যে 9 - 3 × 20, অর্থাৎ এখান থেকে কত আসবে দেখো, 6 × 20 সমান হচ্ছে 120 কিমি, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, পি কিউ আর একই সময়ে 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো, ঠিক আছে। পি কিউ আর এর গতিবেগ দিয়ে দিয়েছে 4 কিমি, 3 কিমি/ঘন্টা, 3/2 কিমি/ঘন্টা। তারা কত ঘন্টা পর আবার যাত্রা স্থানে মিলন করবে? অর্থাৎ এদের টাইমটা তোমাদেরকে বার করে নিতে হবে, যে পি কত টাইমে একবার যাত্রা পূর্ণ করছে, কিউ কত টাইমে একবার যাত্রা পূর্ণ করছে, এবং আর কত টাইমে একবার যাত্রা পূর্ণ করছে, ঠিক আছে। তোমরা প্রথমে ওটা করো, দিয়ে অ্যান্সার হচ্ছে নাকি দেখো, তো তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অ্যান্সারটি করেছো। প্রথমে ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করেছো, এবং তারপরে এই আমার অ্যাপ্রোচটা দেখছো আমি কিভাবে করতে চাইছি। তো প্রথমে হচ্ছে পি এর টাইম, আমি প্রথমে সবারই টাইম বার করবো। পি এর টাইম কত লাগবে? 12/4 সমান কত? 3 ঘন্টা। কিউ এর কত লাগবে? কিউ এর লাগবে 12/3 সমান 4 ঘন্টা। এবং আর এর কত লাগবে? আর এর লাগবে 12/3/2, অর্থাৎ দুইটি কি হবে, উপরে চলে যাবে, 3 × 4 = 12, অর্থাৎ 4 × 2 = 8 ঘন্টা। তাহলে এদের একজনার লেগেছে 3 ঘন্টা, একজনার লেগেছে 4 ঘন্টা, আর একজনার লেগেছে কত? 8 ঘন্টা, ওই পুরো বৃত্তাকার পথটা অতিক্রম করতে। এরপর এই যে তিনজনে বেরোলো, এদের লসাগু নিয়ে নিলেই তারা কতক্ষণে আবার এসে মিলন করবে সেটা বেরিয়ে যাবে। তো এদের আমি লসাগু যদি করতে চাই, দেখো 4 দিয়ে যাবে, 3, 1, 2, এরপর গুণ করো, 3 × 4 = 12, 12 × 2 = 24, তাহলে 24 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, অজয় একটি কাজ 25 দিনে করতে পারে, সঞ্জয় সেই কাজ 20 দিনে করতে পারে। তারা দুজন একসাথে 5 দিনে কাজ করার পর অজয় কাজ ছেড়ে দেয়, বাকি কাজটি সঞ্জয় কতদিনে করবে? তো এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। কেন থাকবে? কারণ আমরা প্রায় 3 থেকে 4টি ক্লাসে এই সেম কোশ্চেনই করে আসছি। তো আশা করবো তোমরা এই কোশ্চেনটি করবে এবং অ্যান্সার আমাদের কমেন্টে জানাবে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো, দুইজন লোক ও একজন মহিলা একসাথে একটি কাজ শেষ করতে 14 দিন সময় নেয়, এবং আবার 4জন মহিলা ও 2জন লোক একই কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে যদি প্রত্যেক লোক 600 টাকা করে মজুরি পায়, তাহলে মহিলারা কত টাকা করে মজুরি পাবে? তোমাদেরকে একটি কথা বলে দিই, মজুরি সবসময় এফিসিয়েন্সির উপর নির্ভর করে, ঠিক আছে। সে একদিনে কতটা কাজ করতে পারবে সেটার উপর সে মজুরি নির্ণয় করে, ঠিক আছে। এবার তোমরা ভিডিওটি পজ করো, পজ করে অঙ্কটি করার চেষ্টা করো, তারপর আমি অঙ্কটি করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিও অঙ্কটি করেছো, এবং অঙ্কটি করার পর আমার অ্যাপ্রোচ দেখছো, বা আমি কিভাবে করছি তোমরা সেটা দেখছো। দেখো প্রথমে কি বলেছে, দুটি লোক ও একজন মহিলা, ঠিক আছে, অর্থাৎ দুটি লোক প্লাস একটা মহিলা ওই কাজটি কতদিনে করতে পারে? 14 দিনে করতে পারে। ঠিক একই কাজ 4জন মহিলা ও 2জন লোক, প্রথমে হচ্ছে 2জন লোক প্লাস 4জন মহিলা কয়দিনে করতে পারে দেখো,
8 দিনে করতে পারো। এরপর লোক আর মহিলা এদের তোমরা অনুপাতটা বার করতে পারবে। তো তোমরা অনুপাতটা বার করে দেখো, 2 দিয়ে কাটো, এখানে 7 আসবে, এখানে আসবে 4, 2 দিয়ে কাটলে। তো 7 × 2 = 14 L প্লাস 7M সমান 8L প্লাস 4 × 4 = 16M। এবার যে কোনো একদিকে নিয়ে এসো। তো এমটাকে ওইদিকে নিয়ে গেলাম, অর্থাৎ যদি 16 থেকে 7 দিক দাঁড়াও তাহলে 9M থাকবে। আর এইটটাকে এদিকে নিয়ে এসো তাহলে 6L থাকবে। অর্থাৎ M/L যদি করো তাহলে এফিসিয়েন্সি পাবে। অর্থাৎ 6/9 সমানই কত? সমান যদি কাটাকাটি করো, দেখো 3 × 2 = 6, 3 × 3 = 9। তো মহিলা আর লোকের পেয়ে গেলাম। এবার কি বলেছে, লোক কত টাকা পায়? 600 টাকা করে পায়, মানে 3 বরাবর হচ্ছে 600। তাহলে 1 বরাবর কত? 600/3। তাহলে 2 বরাবর কত? গণিত 2। তাহলে 3 × 2 = 6, 2 × 2 = 4, 0, অর্থাৎ মহিলারা কত টাকা পাবে? 400 টাকা করে মহিলারা পাবে। তো নেক্সট কোয়েশ্চেন, দুটি নল বলা আছে, একটা হচ্ছে 20 মিনিট আর একটা হচ্ছে 30 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। অর্থাৎ এ ধরে নিলাম 20 মিনিটে আর বি ধরে নিলাম 30 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। তাহলে উভয় ট্যাঙ্কটি যদি পূর্ণ করতে কত সময় লাগবে? দুটি নল যদি খুলে রাখা হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? তোমরা এখান থেকে করো, আশা করবো তোমরা করবে। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমি কিভাবে করছি একবার দেখে নাও। দেখো, এ করে কত? 20 মিনিটে আর বি করে 30 মিনিটে। এবার 20 আর 30-এর মধ্যে আমি লসাগু নিয়ে নেবো। দেখো, লসাগু অবশ্যই 60 হবে। 60 যদি হয় তাহলে এর এফিসিয়েন্সি কি হবে? আমি বারবার দেখি যে এর এফিসিয়েন্সি কি করে বাড়বে। এদের লসাগুটা নেওয়ার পর যে লসাগুটা হবে সেটাকে দিয়ে ভাগ করে দেবে, এ যদিনে কাজ করতে পারবে। তাহলে কাটাকাটি করে কত আসছে? 3 আসছে দেখো। এবং বি এর এফিসিয়েন্সি কি হবে? 30 দিয়ে ভাগ করো, তাহলে এর এফিসিয়েন্সি কত আসছে দেখো? 2 আসছে। এবং দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কত কাজ করবে এই দুটোকে যোগ করে দিতে হয়। আর 3 আর 2 5, তাহলে 5 দিয়ে এটা ভাগ করে দাও। তাহলে 5 × 12 = 60। তাহলে দুজনে যদি কাজ করে তাহলে 12 দিনে, সরি 12 দিন নয়, 12 মিনিটে কাজটি কমপ্লিট করবে। তো নেক্সট কোশ্চেন, দেখো সেম অঙ্ক দিয়েছে, দুটি নল পি ও কিউ একটি চৌবাচ্চা পূর্ণ করতে 12 ও 15 মিনিট টাইম লাগে। অর্থাৎ পি নেয় 12 মিনিট আর কিউ নেয় 15 মিনিট। দুটি নল একসঙ্গে খুলে রাখা হলো, কিন্তু 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ 3 মিনিট পর প্রথম নল বলতে পি নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে আর কত সময় পর চৌবাচ্চাটি পূর্ণ হবে? তোমরা ভিডিওটি পজ করো, এবং খুবই সোজা অঙ্ক, তোমরা আশা করবে অঙ্কটা করবে। তো অঙ্কটি করো ভিডিওটি পজ করে। তো আশা করছি তোমরা ভিডিওটি করেছো। আমার অ্যাপ্রোচ দেখে নাও। তো তোমাদের এটার কি নিতে হবে? এটার নিতে হবে লসাগু। তো 12, দেখো 60 লসাগু হবে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে যদি ভাগ করো, 5 × 12 = 60, এবং 15 দিয়ে যদি 60-কে ভাগ করো তাহলে 4 × 15 = 60। এরপর এরা 3 মিনিট কাজ করেছে বলছে, অর্থাৎ 3 × এই দুটো যোগফল, অর্থাৎ 9, 3 × 9 = 87 ইউনিট এরা কাজ করে ফেলেছে। অর্থাৎ প্রথমে 87 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে কত কাজ পড়ে আছে? 33 কাজ পড়ে আছে। আর এই 33 কাজটা কে করবে? দ্বিতীয় ব্যক্তি করবে, মানে দ্বিতীয় ব্যক্তি বলতে কে? কিউ করবে। অর্থাৎ 4, অর্থাৎ 4 × 8 = 32, 1/4 এত মিনিটে কাজটি করতে পারবে। অর্থাৎ 8 × 1 = 4 মিনিটে কাজটি করতে পারবে। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন একটি গাড়ির চাকার ব্যাস বলে দিয়েছে, সরি ব্যাসার্ধ বলে দিয়েছে 70 মিটার। চাকাটি 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়ির গতিবেগ কত? তো খুবই সোজা অঙ্ক, তোমরা করো। প্রথমে প্রথমে ভিডিওটি পজ করো, পজ করে অঙ্কটি করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমি কিভাবে করবো দেখো, দেখে নাও। দেখো কি বলেছে, চাকাটির ব্যাসার্ধ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে চাকাটির আমি পরিসীমা বার করব। পরিসীমার ফর্মুলা কি? দেখো, বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2πr, অর্থাৎ 2 × 22/7 × 70। এটা কেটে দাও 10, অর্থাৎ 440। এটা কি হবে? মিটার। এত মিটার হচ্ছে পরিসীমা। 5 সেকেন্ডে বলেছে 10 বার ঘুরে। ঠিক আছে,
অর্থাৎ কতবার ঘুরবে, 440 ইন্টু 10 বার ঘুরলো 5 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে টোটাল ঘুরলো কত, 4400 ঘুরলো। ঠিক আছে, এরপর বলছে এটা 5 সেকেন্ডে ঘুরে, তাহলে তার বেগ কত, তাহলে বাই 5, তাহলে 5 দিয়ে কাটো। দেখো 5 8 40, দেখো 5 8 40, 0 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এটা দেখো তোমরা যদি বুঝতে না পারো, এটা কি হলো, এটা হলো ডিস্টেন্স। ঠিক আছে, আর এটা কি হলো, এটা হলো টাইম। মানে ডিস্টেন্স বাই টাইম সমানই কি, স্পিড। তো আমি এটাই বার করেছি, স্পিডটা সমানই। তো নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা। একটি সুষম বহুভুজের বহিঃকোণ বলে দিয়েছে 72 ডিগ্রি, বহুভুজটির অন্তর্কোণের সমষ্টি কত। তো একদম খুবই সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে তোমাদের। তো তোমরা প্রথমে অঙ্কটি করার চেষ্টা করো, তো তারপর আমি অঙ্কটি করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো। তো আমার কাছে দেখে নাও, দেখো বাহু সংখ্যা বার করতে হয়। এখানে প্রথমে বাহু সংখ্যা কি করে বার করতে হয়, যে 360 বাই বহিঃকোণ যেটা দেওয়া থাকে, বহিঃকোণ কত দেওয়া আছে, 72 দেওয়া আছে। তো 72 কয়ে হয়, 5 72 হয়, অর্থাৎ বাহু কটা হলো, 5টি বাহু। তো অন্তর্কোণের সমষ্টি, অন্তর্কোণের সমষ্টি সমান কি হয়, সমান হচ্ছে বাহু সংখ্যা -2 ইন্টু কত হয়, 180 হয়। তো 3 ইন্টু 180, 3 8 হচ্ছে 54, 0 অর্থাৎ 540 ডিগ্রি কোণ হবে। অন্তঃকোণের সমষ্টিতে 540 ডিগ্রি কোণ হবে। তো নেক্সট কোশ্চেন, একটি চোঙাকৃতি পাত্রের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি। এটির উচ্চতা কত হবে যাতে 50 লিটার জল ধরতে পারে, অর্থাৎ 50 লিটার জল একটি চোঙের মধ্যে ধরতে গেলে তার উচ্চতা কত হতে হবে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে, এই যে চোঙ বলতে তোমরা অবশ্যই তোমরা দেখেছো, এটাকে চোঙ বলে। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে ঠিক এই নিচের পোর্শনটা এটার ক্ষেত্রফল বলে দিয়েছে। তোমাদেরকে ঠিক এই এই হাইটটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই চেষ্টা করো, প্রথমে ভিডিওটি পজ করে, তারপরে আমি করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করার চেষ্টা করেছো, এবং আমাদের অ্যাপ্রোচটা একবার দেখে নাও। যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 100। আমি এটা কি ধরে নিলাম, এটা ধরে নিলাম উচ্চতা। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তন, চোঙের আয়তন সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ 100 ইন্টু উচ্চতা এইচ। তাহলে 100 এইচ সমান কি হবে, 50 লিটার যেন জল ধরে, অর্থাৎ 50 ইন্টু 1000। কেন, কারণ 50 লিটার সমান হচ্ছে 50 ইন্টু 1000 সেমি কিউ হয়। ঠিক আছে, তাহলে আমি এটাই করলাম। তাহলে এখান থেকে আমি অবশ্যই উচ্চতা এইচ সমান পেয়ে যাবো। দেখো এখানে ডবল জিরো ডবল জিরো কেটে গেল, অর্থাৎ 500 কি সেমি। এটাকে যদি মিটার করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5 মিটার। তাহলে উচ্চতা কত, 5 মিটার লাগবে উচ্চতা। তো নেক্সট কোশ্চেন, 12 সেমি ও 20 সেমি কর্ণ বিশিষ্ট একটি রম্বসের ক্ষেত্রফল কত হবে, বা কত বর্গ সেমি হবে। তো একটি ফর্মুলা আছে এটাই। তো তোমরা প্রথমেই চেষ্টা করো এটা, তারপরে আমি করে দেবো। তো আশা করছি তোমরা এই অঙ্কটি করেছো এবং উত্তরও ঠিক হয়েছে। তো আমাদের একবার অ্যাপ্রোচ দেখে নাও। তো এটার অ্যাপ্রোচ কিছু না, এটা ফর্মুলা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত, 12 ইন্টু 20। তো 2 কেটে গেল 6, 6 দুগুণে 120। ঠিক আছে, সেমি স্কোয়ার। তো এটা একটি সূত্র, শুধু অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি তাহলে হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আগেও বলছি, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের
গুণফল। নেক্সট, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 11,088 বর্গ একক। তাহলে ক্ষেত্রটির পরিসীমা কত? আশা করছি তোমরা জানো যে এটা যদি একটি বৃত্ত হয় আর তার অর্ধবৃত্ত কত হবে, এখান থেকে এটা হবে অর্ধবৃত্ত। ঠিক আছে, বৃত্তর যা ক্ষেত্রফল হয়, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তকারের ফর্মুলা কি হবে, পাই আর স্কোয়ার বাই 2। এবার পরিসীমার কথা বলিনি, পরিসীমার কথা হয়, বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর, আর অর্ধবৃত্তাকারের পরিসীমা কত হয়, 2 পাই আর/2 প্লাস অফ, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস। তাহলে 2 আর, কারণ এই যে এখান থেকে পুরো এই পর্যন্ত আমি পরিসীমা পেলাম, তাহলে এটাও তো লাগবে, এটা তো কি 2 আর, তাহলে এটা 2 আর, অর্থাৎ যদি যোগ করো তাহলে পাই আর+2 আর হয়। তো তোমরা প্রথমে বার করো, এত কিছু বলে দিলাম। তো প্রথমে কি বলেছে, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, অর্থাৎ পাই আর স্কোয়ার, এটা এটা সমানই বলে দিচ্ছে 11088। 22/7 গুণিত আর স্কোয়ার সমান, ওটা আর দিয়ে গুণ করে, আর 2 গুণে 16, আর 2 গুণে 16 কে 17, 1 2 2, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 76 ইন্টু 7/22। তো 11 দিয়ে অবশ্যই কাটবে, দেখো 2 থাকছে, 11 দিয়ে 22 একে 22, 0 1 6, আবার দেখো কাটবে, তো কাটলে কত থাকবে, 1008। এটাকে 7 দিয়ে গুণ করো, অথবা এটা 7 দিয়ে ভাগও যাবে, দেখো, অর্থাৎ ওটা যদি করো, 7টা আগিয়ে আছে, 7 দিয়ে যদি করো, 7 দিয়ে যদি করো তাহলে 7 একে 7, 3 30 থাকলো, 4 7 28, আবার 2 থাকলে 4 7 28, অর্থাৎ গণিত 144। তো 8 সমান কি হবে, 8 সমান হবে 7 গণিত, এখান থেকে 12 আসবে, অর্থাৎ 7 12 84। 8 সমান কি হলো, 84। তো ওইখান থেকে তোমরা এইটা বার করতে পারবে, কারণ চেয়েছে ক্ষেত্রটি পরিসীমা কত, আমি পরিসীমা বার করেছি। অর্ধবৃত্তের পরিসীমা কি হবে, অর্ধবৃত্তের পরিসীমা এটা, তো তোমরা করো 22/7 গুণিত 84 প্লাস 2 ইন্টু 84, তারপর 7 12 84, 12 ইন্টু 22 যদি করো তাহলে 12 হচ্ছে 132, এর ডাবল ধরলে 22 আর 12 গুণ, অর্থাৎ 462 প্লাস এর সঙ্গে হচ্ছে 8 16, এগুলো যোগ করো, দেখো এখানে আসবে 2 6 6 12 একে 13, 3 একে 4, অর্থাৎ 432 হবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন, 14 সেমি ও 20 সেমি উচ্চতায় একটি চোঙের আকারের লোহার টুকরোকে গলিয়ে একটি নিরেট শঙ্কু তৈরি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি তোমাদের প্রথম বলেছে চোঙ, চোঙের আয়তন, আয়তনের ফর্মুলা বলো, চোঙের, চোঙের আয়তনের ফর্মুলা বলো, চোঙের আয়তনের ফর্মুলা কি হবে? তো চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর কি, আর হচ্ছে ওখানকার ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তারপর বলেছে একটি শঙ্কু তৈরি করতে হবে। শঙ্কু কেমন দেখতে, তোমাদেরকে অবশ্যই চোঙটা ঠিক আগের কোশ্চেনে দেখিয়ে এসেছি, শঙ্কু দেখতে ঠিক এভাবে, অর্থাৎ তোমরা যে তেল ছাঁকো ঠিক সেটা যদি উল্টো করে দাও সেটা হচ্ছে একটি শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু। ঠিক আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, দেখো এখান থেকে এটা যদি করো তাহলে এটা হচ্ছে ব্যাস আর, তো এর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তন কি হবে বলো, একই 3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, শঙ্কুর কি এটা আয়তন, দিয়ে বলেছে যদি ভূমির ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের সমান, ঠিক আছে, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ সমান হয়, তাহলে শঙ্কুর উচ্চতা কত। ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ বলে দিয়েছে, অর্থাৎ 14 হচ্ছে দুজনারই ব্যাসার্ধ। তো আমি প্রথমেই করে নিচ্ছি, এ দুটো সমান হবে অবশ্যই, কারণ দুজনার কি বলেছে, দুজনারই বলেছে আয়তন একই, অর্থাৎ
পাই আর স্কোয়ার মানে হচ্ছে 14 স্কোয়ার ইন্টু এইচ সমান কত 20 সমান 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে এখানে কত 14 স্কোয়ার ইন্টু এইচটা বার করতে হবে। কি কারো দেখো পাই পাই কেটে যাবে, 14 স্কোয়ার কেটে যাবে, তাহলে এইচ সমান কি হবে 20 × 3, অর্থাৎ 3×20 কত হবে 60 হবে। তো অপশন সি হবে এটা সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, এটি দিয়ে দিয়েছে, এই অঙ্কটি তোমাদের ঠিক আগের ক্লাসেও করিয়ে রেখেছি। তো এটা তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই এই অঙ্কটি করে আমাদেরকে উত্তর জানিও। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। এই অঙ্কটি বলেছে, তো এই অঙ্কটি আমাদেরকে করতে হবে, কি করে করতে পারি সেটুকু বলো। দেখো প্রথমে বেস্ট অ্যাপ্রোচ সেটাই করব। তো প্রথমে আমি 3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ দেখো এটা নিচের সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2a প্লাস বি সমান হচ্ছে 3a প্লাস 12b। ঠিক হলো, এবার যে কোনো একদিকে নিয়ে যাবো, দেখো 2a-টাকে এদিকে নিয়ে এলাম, অর্থাৎ 3a মাইনাস 2a সমান বিটা থেকে গিয়েছে ওইদিকে মাইনাস 12b। এবার এখান থেকে কি এলো এ এলো, সমান হলো -11b, অর্থাৎ a/b সমান কি এলো -11। ঠিক আছে, এরপর আমরা এই যে মানটা আছে এটা বার করব। তো a প্লাস বি বাই এ প্লাস 2b, তো আমি উভয় সঙ্গে এ দ্বারা সরি বি দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, উভয়ের সঙ্গে বি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কিভাবে ভাগ করলাম এ প্লাস বি বাই বি, আবার এ প্লাস 2b বাই বি। তো এটা তো সমান হবে, কারণ হবে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3, সরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ প্রথম গণিত চতুর্থ। তো বিটা উপরে চলে আসবে, দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে বিটা নিচে চলে আসবে, তাহলে বি বি কেটে যাবে। তো এরপর আমি কি করবো, এর আমি সিঙ্গেল সিঙ্গেল করে নেবো। তাহলে প্রথম হবে এ বাই বি প্লাস তারপর কি হবে বি বাই বি, বি বাই বি মানে হচ্ছে 1, নিচে কি হবে নিচে হবে আবার এ বাই বি প্লাস 2b/b মানে হচ্ছে শুধু 2। এরপর আমরা বসাবো, অর্থাৎ a বাই বি সমান কত আছে, a বাই বি সমান আছে -11 প্লাস 1 বা a বাই বি সমান কত -11 প্লাস 2। তো বিয়োগ করো -10/-9, তো এই দুটো কেটে গেল, অর্থাৎ 10/9 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমাদের আজকের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা কমেন্ট অবশ্যই জানিও তোমরা 25টির মধ্যে কয়টি অঙ্ক ঠিক করেছো এবং কয়টি অঙ্ক ভুল করেছো, এবং কোন অ্যাপ্রোচটি সব থেকে ভালো ছিল অ্যাপ্রোচ। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।